আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি পার্টস অফ স্পিচের তৃতীয় পার্ট অর্থাৎ প্রোনাউন নিয়ে আলোচনা করব। আরেকটা কথা যে আমি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী যে আমার আসলে যে নতুন কন্টেন্ট আপলোড করতে অনেক বেশি দেরি হয়ে ফেলেছি। তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। আসলে কিছু পড়ালেখার চাপ বা কিছু মানে স্কুলের চাপের কারণে আমি এসে কন্টেন্ট বানাতে পারি না। তবে আজকে মতে আবার নতুন কন্টেন্ট নিয়ে আমি ফিরে এসেছি। আজকে আমরা পড়বো প্রোনাউন। তো শুরু করা যাক। প্রথমত ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে তোমরা বা আপনারা যে কোনো গ্রামার টপিক বা যে কোনো জিনিস পড়তে গেলে প্রথমে আমাদের ডেফিনেশনটা দরকার। আচ্ছা, প্রথমে ইংলিশ ডেফিনেশন হলো হুইচ ওয়ার্ড ইজ ইউজড ইনস্টিড শব্দের অর্থ হলো পরিবর্তে নাউন ইনস্টিড নাউন বাট ইট ইজ বিহেভড অ্যাজ আ নাউন ইজ কল্ড প্রোনাউন। অর্থাৎ যে শব্দ নাউনের পরিবর্তে বসে কিন্তু নাউনের মতো আচরণ করে তাকে বলা হয় কি প্রোনাউন। এখানে সহজভাবে বলা যায় যে যেসব শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তবে নাউনের ন্যায় ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বা সর্বনাম বলা হয়। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে স্বামী ইজ ভেরি পোলাইট, হি ইজ অলসো আ গুড স্টুডেন্ট। ইন দ্য সেন্টেন্স হি ইজ ইউজড ইনস্টেড স্বামী, সো হি ইজ a pronoun. He is a pronoun. Some pronouns are he, she, I, they, it, etc. এখানে বোঝানো হচ্ছে যে স্বামী ইজ ভেরি পোলাইট মানে স্বামী খুবই ভদ্র, এবং দ্বিতীয় পার্ট পড়া হয়েছে হি ইজ অলসো আ গুড স্টুডেন্ট, অর্থাৎ সে একজন ভালো ছাত্র। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মানে দ্বিতীয় বাক্যে হি যেটা এটা কিন্তু স্বামী পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু আমরা স্বামী বসানো হতো যে স্বামী ইজ অলসো আর গুড স্টুডেন্ট মানে স্বামী একজন ভালো ছাত্র। তবে এখানে মানে সৌন্দর্যের জন্য এবং বারবার নামটাকে ব্যবহার না করার জন্য একটি হি নামক একটি অন্য ওয়ার্ড নেওয়া হয়েছে। এটাই হলো একটা প্রোনাউন, এবং কিছু কমন প্রোনাউন বা কিছু নর্মাল প্রোনাউন হলো যে হি, শি, আই, দে, ইট, এটসেট্রা। Then types of pronoun. There are 8 types of pronoun such as প্রথমত personal pronoun অর্থাৎ which pronoun is used instead of person's name is called personal pronoun। অর্থাৎ যে pronoun বা যে সর্বনাম একটা মানুষ বা একটা ব্যক্তির নামে পরিবর্তে ব্যবহৃত হয় তারা পার্সোনাল প্রোনাউন। যেমন আমরা এটাও একটা পার্সোনাল প্রোনাউন, কারণ স্বামী একটা ব্যক্তির নাম, স্বামী একটা ব্যক্তি, স্বামী একটা ইয়া আর ওটার পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে। এইরকম অনেক ব্যক্তি আছে ওগুলোর পরিবর্তে টি ব্যবহৃত হতে পারে হি, শি, আই, দে এগুলো। তাই ওটা বলা হয় পার্সোনাল প্রোনাউন। মানে এখানে যদি পার্সোনালের মধ্যে তোমরা এ আর এ কাটি দাও তাহলে এটা পার্সন হয়ে যাচ্ছে। আমি এখানে বলছি পার্সনস নেম, ইজি কথা। আর তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন, মাঝে মধ্যে কিছু ইন্টারোগেটিভ। আচ্ছা, আমি প্রথমে একটু ডেফিনেশনটা বলি যে আমরা তো ইন্টারোগেটিভ বাক্য চিনি মানে যে বাক্য দ্বারা প্রশ্ন বলা হয় বা হুইচ which sentence is used to ask a question is called interrogative sentence. ওকে, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে তিনটা জিনিস, এখানে একটি ভুল আছে যে এটা হু হবে। ওকে, it is not what, it is called who. ওকে, ইট ইজ কল্ড হু। এই তিনটি প্রোনাউন যে হোয়াট, হুইচ, হোয়াট, হু, এছাড়াও বসতে পারে এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন হোয়াট ইজ দিস, এখন হোয়াট ইজ দিস এর একটা জিনিস দেখো, যেমন আমি বললাম যে দিস ইজ এ বুট, এটার ইয়া হলো যদি আমি হোয়াট ব্যবহার করি হোয়াট ইজ দিস, এখন হোয়াট ইজ দিস এর কিন্তু বুটের পরিবর্তে কিন্তু হোয়াট ব্যবহৃত হয়েছে। এটা যদি বুট ইজ দিস এটাও হবে, তবে এখানটি আমি প্রশ্নটার জন্য কি হোয়াট আনছি, বুট আনি নাই। আমি বুটটারও সরাই হোয়াট ওটা পরিবর্তে আনছি, তাই কি এটা প্রোনাউন। এরকম হুইচও যেমন হু, তারপরে আমি বললাম যে হি ইজ আ ম্যান, হু ইজ আ ম্যান, ইজি কথা। আর এখানে ডাইরেক্ট আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর সময় আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। যেমন আমরা যদি হি হি প্লেস ফুটবল তাহলে আমাদের আনতে হবে যে টিপ, যদি আমরা এটাতে
ও যদি ইয়া দিয়ে ওঠে হোয়াট দিয়ে ওঠে হোয়াট ডাজ হি প্লে, তবে এরও যে সময় প্রোনাউন বা একটা সাবজেক্টের ডাইরেক্ট পরিবর্তে বসে, সাবজেক্ট নট অবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে বসলে এরও কিন্তু ডাইরেক্ট মানে ভার্ব বসিয়ে দিতে পারবে, কিন্তু এক্সট্রা অক্সিলারি ভার্ব আনতে হবে না। অক্সিলারি যদি থাকে তাহলে আনবা, তবে যদি না থাকে তাহলে আনতে হবে না, একদম ইজি কথা। এরকম তিনটি, হোয়াট, হুইচ আর হোয়াট, হু। আর তারপর হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি, বন্টন করা, ওকে, বন্টন মানে আলাদা আলাদা বন্টন করে দেওয়া বা আলাদা আলাদা দেওয়া। আচ্ছা, তারপর প্রোনাউন্স দ্যাট আর ইউজ টু সেপারেট অবজেক্টস অর থিংস আর কল্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে যেসব প্রোনাউন কোন অবজেক্ট বা থিং মানে হলো মানে বস্তুতে আলাদা আলাদা, সেপারেট মানে ওরা আলাদা, মানে আলাদা করে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন ইচ, যেমন আমরা বলছি ইচ বয়, ইচ বয় মানে ওরা একটি বালক, মানে মেনি বয় আছে তো, তাহলে আমি বলছি দেয়ার ওয়াজ দেয়ার আর মেনি বয়, ইচ বয় হ্যাজ আ বুট, মানে ওরা সেখানে অনেকগুলো বালক আছে, তাদের মধ্যে প্রত্যেকে, ইচ মানে ওটা প্রত্যেকে, প্রত্যেকে একটি করে বই আছে, মানে এখানে সেপারেট সেপারেট করে বোঝানো হচ্ছে, তবে ওই কিন্তু মেনি বয় থেকে সেপারেট সেপারেট করে বোঝানো হচ্ছে, কিন্তু সবাই কিন্তু একই জিনিস, সবাই কিন্তু বয়। হ্যাঁ, তারপরে তোমরা বুঝতে পারছো আরো আছে ইদার বা এভরি, আমরা এভরিও কিন্তু বলি। Then demonstrative pronoun, a pronoun that indicates or object or something or points to something is in a sentence is called demonstrative pronoun। অর্থাৎ যেসব pronoun কোনো জিনিসকে ইন্ডিকেট বা কোনো জিনিসে পয়েন্ট করে, অর্থাৎ কোনো জিনিসকে নির্দেশ করে একটা সেন্টেন্সের মধ্যে, তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন তোমরা এটা প্রশ্ন করতে পারো মানে কি। আচ্ছা, আমি তো প্রথম বললাম যে দেয়ার ইজ আ বয়, দেয়ার ইজ আ বুক, দিস ইজ আ ইংলিশ বুক। এখন দিস দিয়ে কিন্তু আর সেন্টেন্সে বুকটাতে নির্দেশ করা হয়েছে না যে এটি একটি ইংলিশ বুক। আর প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে এটি একটি, ওখানে একটি বই আছে, আর দ্বিতীয় সেন্টেন্সে বলা হয়েছে যে ওটি একটি ইংলিশ বুক বা ইংরেজি বই। এটাই হলো মানে দিস। আচ্ছা হ্যাঁ, দিস এটা হলো চারটা মেনলি হয় আসলে, দিস, দিস, দ্যাট, দোজ। আচ্ছা, দিস মানে হলো এটা, মানে তোমার কাছে যেটা আছে ওটাতে আমরা কি বলি এটা, মানে এই কলমটা, আর যে সময় এটা একটা হবে, মানে শুধু একটা কলম, এই আমার পাশে একটা কলম আছে, আমি বলবো যে এই কলমটা ভালো। হুম, তাহলে কিন্তু দিস বলবে। আর দিসের প্লুরাল ফর্ম হলো দিস। আমরা কাউন্টেবল ইনকাউন্টেবল কাউন্টেবল নাউনের দুটো ইয়া বলছিলাম, যে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার নাউন। এখানেও কিন্তু প্লুরাল প্রোনাউন আর সিঙ্গুলার প্রোনাউন আছে। দিস হলো দিসের প্লুরাল ফর্ম, ওকে। মানে আমি বললাম যে এখানে কয়টা কলম আছে, কলমগুলো ভালো, মানে দিস পেন্স আর গুড, মানে এখানে তো দিস, শুধু আমি যদি এটা বসাতে হবে না, আমাদের কিন্তু এটা বসাতে হবে, মানে নাউন আরে এই জিনিসটা বসাতে হবে, ওকে। দেন দ্যাট মানে হলো ওইটা, মানে ওরা আমাদের দূরে যেটা থাকে আমরা ওটাকে কি বলি ওইটা, ওই জিনিসটা। হ্যাঁ, বা যেটা আমাদের সামনে উপস্থিত থাকে না ওটাকে আমরা কি বলি ওইটা, ওটার আমরা নির্দিষ্ট ওটা বা ওইটা দিয়ে। দ্যাটের পুরো ফর্ম হলো দোষ, ইজি কথা। তুমি ওই আগের এক্সাম্পলের মতো এটাও। দেন রিলেটিভ প্রোনাউন, ওকে। রিলেটিভ প্রোনাউন এটা হচ্ছে ভালোই প্রশ্ন, এখানে একটা প্রবলেম হবে পরে, যা আমি পরে ক্লিয়ার করবো। প্রথমে হুইচ প্রোনাউন ইজ ইউজড টু ইন্ডিকেট আ নাউন ইন আ সেন্টেন্স হুইচ ইজ অলরেডি ইউজড ইন দিস সেন্টেন্স ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন। এক্সাম্পল, অর্থাৎ যেসব প্রোনাউন কোনো নাউন মানে কোনো নাউন, অর্থাৎ কোনো যেসব প্রোনাউন কোনো নাউনকে ইন্ডিকেট মানে প্রোনাউনকে নির্দেশ করে একটি বাক্যের মধ্যে, যেটি আগে থেকেই বাক্যের মধ্যে ছিল, মানে এটা আগে ছিল, এটা পরে আবার ওই বাক্যের মধ্যেই ইন্ডিকেট করছে, ওটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন দ্যাট, হু, হুইচ, হোয়াট। এখানে কিন্তু এই ডেফিনেশনও একটা রিলেটিভ প্রোনাউন আছে, কি হুইচ, ওকে। হুইচ কি, এখানে হুইচ প্রোনাউন যেটা, এটাতে আবার হুইচ কিন্তু ইন্ডিকেট করছে,
আবার দ্বিতীয়তে এটাও কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা এখন হুইচ, হু, হোয়াট এটাও তো ইন্টারোগেটিভ প্রোনাউন, আবার এটাও রিলেটিভ প্রোনাউনের কেমনে ব্যবহৃত হয়। একটা সহজ সরল হলো এরও যে বাক্যে ব্যবহৃত হবে, প্রথমত যদি বাক্যের শেষে ফুল স্টপ থাকে, কি ফুল স্টপ থাকে, তাহলে বুঝে নিবা যে এরও ব্যবহৃত হলে এরও রিলেটিভ প্রোনাউন। আর বাক্যের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে বুঝে নেবে এরও হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, সবচেয়ে ইজি। আর যদি তোমরা ভালো করে বুঝতে চাও, বুঝতে পারো যে যেরকম মানে হু হুইচ হোয়াট দ্বারা যে সময় প্রশ্ন করা হবে ওই সময় ওটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং যে সময় ওটা দ্বারা আগে পূর্বে ব্যবহৃত কোনো নাউন বা পূর্বে ব্যবহৃত সাবজেক্টকে আবার ইন্ডিকেট বা নির্দেশ করা হবে, তখন ওটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। ওকে, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন, এটি একটু কঠিন তবে আবার ইজিও। এটা object pronoun which is end with safe or saves and which is indicate the subject in the sentence again is called reflexive pronoun। অর্থাৎ একটি অবজেক্ট pronoun মানে যে প্রোনাউনটা অবজেক্টে ব্যবহৃত হয়, which is end with safe মানে যেটি সেফ বা saves দ্বারা শেষ হয়, এবং যেটি বাক্যে ব্যবহৃত সাবজেক্টকে আবার আবার নির্দেশ করে ওই বাক্যে। আচ্ছা এখানে একটা আমি একটু এক্সাম্পল দিব, যেমন এখানে এক্সাম্পল কিন্তু দেওয়া আছে কি মাই সেভ, আওয়ার সেভস, ইউ সেভ বা ইউর সেভস। ওকে, এখন এটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, মানে এখানে ডিফারেন্স প্রোনাউনটা কি বুঝায়। এখন দেখো আমি বললাম যে আই ডু দিস, আই ডু দিস ওয়ার্ক, মানে আমি এই টাস্কটি করেছি। আমি যদি বলি আই ডু দিস ওয়ার্ক মাই সেভ, মানে আমি এই কাজটি নিজে করেছি, মানে আমি আবার নিজেকে আবার নিজে বলে আবার মানে সম্বোধন করলাম বা আবার আনলাম না নিজের কথাটা, আমি কিন্তু আরেই বলছি আমি করেছি, আবার এটাতে একটু জোর দেওয়ার জন্য আমি এবার নিজে আনলাম এই নিজে কি মাই সেফ। হ্যাঁ, বা ইউ ডু দিস ওয়ার্ক, আর যদি বলি ইউ ডু দিস ওয়ার্ক ইউ সেফ, মানে তুমি এই কাজটা নিজে করেছো, মানে এখানে একটু জোর দেওয়ার জন্য এই দুটো আসলে ব্যবহৃত হয়, এবং এটা সবসময় অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা তারপর reciprocal pronoun, which pronouns express reciprocal expression। ও reciprocal expression মানে হলো দুই বা ততোধিক এর মধ্যে আলাদা আলাদা করে একটা বোঝানো। আচ্ছা যেমন ওয়ান আলাদা, মানে আমি যদি বলি দে লাভ ওয়ান আলাদা, মানে তারা একে অন্যকে ভালোবাসে, এখানে দুইজনকে আলাদা আলাদা। বা দে ডু দিস ওয়ার্ক, they do this work together, together যদিও reciprocal pronoun এর মধ্যে আসলে পড়ে কিনা জানি না, কনফার্ম আমি বলতে পারবো না, তবে together বলল কি মানে তাদের দুইজনকে একসাথে বোঝানো হচ্ছে না, এটাই মানে তাদের জন্য একসাথে করে আবার বোঝানো হচ্ছে। রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন জোর দিয়ে বোঝানো হয়েছে, এটাও একটু জোর দিয়েই বলা যায়। যেমন আচ্ছা এখানে দুইটা এক্সাম্পল দেওয়া হচ্ছে ওয়ান আনাদার ইচ আদার। এখন এটার মধ্যে একটা ঝামেলা হতে পারে যে আমরা একটা কথা শিখছিলাম, ও আচ্ছা হ্যাঁ এটাতে এই যেমন ইচ, আবার ওঠানো আছে ইচ আদার। এখন এটার মধ্যে আমরা পার্থক্য কেমনে বুঝবো যে ইচ আর ইচ আদার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রিসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি জানো, যে রিসিপ্রোকাল ব্যবহৃত হয় অবজেক্টে বা অবজেক্ট বা লাস্টে, একদম সেন্টেন্সের লাস্টে এটা ব্যবহৃত হয়, আর ডিস্ট্রিবিউটিভ ব্যবহৃত হয় সাবজেক্টে। ওকে, আরো একটা কমন পার্থক্য আছে কি, রিসিপ্রোকাল মানে ডাবল ব্যবহৃত, মানে দুইটা ওয়ার্ডের সমন্বয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ মানে টু ওয়ার্ড বা ডাবল ভাবে ব্যবহৃত হয়। আর ডিস্ট্রিবিউটিভ ও জাস্ট ওয়ান ওয়ার্ড। আমরা বলতেই পারি যে ডিস্ট্রিবিউটিভ হলো যে ইট ইচ বয় ইটস আ ম্যাঙ্গো, মানে একটি বই, এখানে কিন্তু ইচ, এটা কিন্তু একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কেন, প্রথমত এটা ইচ, ইচ কিন্তু একটাই ব্যবহৃত হয়েছে, আর ইচটা সাবজেক্ট হিসেবে বলছে। আর যদি আমি বলি দে লাভ ওয়ান আনাদার, তাই কিন্তু ওয়ান আনাদার এটা হলো রিসিপ্রোকাল প্রোনাউন। কেন,
প্রথমত এটা রাষ্ট্রে বসছে একদম অবজেক্টের জায়গায়, আর এটি দুইটা ব্যবহৃত হচ্ছে, ওয়ান আনাদার দুটি ওয়ার্ড না, মানে ডাবল ভাবে ব্যবহৃত হচ্ছে, তাই এটা রিসিপ্রোক হয়। এখন এটার মধ্যে আর কোনো ঝামেলা আসার কথা না। তারপরে ইনডেফিনিট। আচ্ছা ইনডেফিনিট আমরা কি বুঝি? অনির্দিষ্ট না? তাহলে এই সংজ্ঞাটা পড়ে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে which pronoun indicates a non specific noun is called indefinite pronoun। মানে যেসব pronoun কোনো নির্দিষ্ট নাউনকে প্রকাশ না করে একটি অনির্দিষ্ট নাউন বা অনির্দিষ্ট একটি ব্যক্তিত্বকে প্রকাশ করে, তাকে বলা হয় কি ইনডিফিনিট প্রোনাউন। যেমন সামন। আচ্ছা সামনটা কি আমরা কি জানি না? যে আমরা সামন টক্স দেয়ার, মানে কেউ ওখানে কথা বলছে। এখন কেউ, এই কেউটা কি আমরা তো জানি না। বা নো ওয়ান ইজ হিয়ার, নো ওয়ান মানে কেউ না, কেউ না, এটা কেউ না সস্তাটা। এনিথিং, এনিথিং মানে যে কোনো জিনিস, যে কোনো জিনিস হতে পারে। এনিথিং, এনিথিং ইজ, এনিথিং ইজ আমরা বলতে পারি যে এনিথিং, বলতে পারি কি বলা যায়, অনেক জিনিস আছে। এনিথিং ইজ নট এবল টু স্টপ দিস, মানে হলো কোনো জিনিস এটিতে স্টপ করতে পারে না, বা স্টপ করার জন্য মানে তৈরি না বা প্রস্তুত না। তাহলে এখানে কোনো জিনিস মানে কোন জিনিসটা বোঝানো হচ্ছে আমরা জানি না, এটা একটা অনির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে বা একটা অনির্দিষ্ট ব্যক্তিত্বটা বোঝাচ্ছে, তাই এটা কি একটি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানেও কিন্তু অনির্দিষ্ট। তাহলে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আহ আগামী ক্লাস ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি তোমরা পাবা। এই ক্লাসটি দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আমি তোমাদের খুবই সাপোর্ট কামনা করি, কারণ তোমরা জানো যে আমি একটি নতুন জার্নিতে প্রবেশ করেছি। এটা একটা আমার জন্য একটা নতুন জার্নি। তোমরা যদি এখানে সাপোর্ট না করো কিন্তু আমি কিন্তু আসলে এখানে উঠতে পারবো না। আমি চেষ্টা করবো তোমাদের জন্য রেগুলার, যদি নাও পারি তবে 2 দিন অন্তর অন্তর একটি ভিডিও আপলোড করা, এবং ভিডিওগুলো যেন তোমাদের জন্য উপকারী হয় এভাবে আপলোড করা। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।